হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে আমরা পর্যায় সারণী 10 বছরের প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, প্রশ্নোত্তরে তোমরা নিশ্চয়ই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়েছো, তবেই কিন্তু এই প্রশ্নোত্তর তোমরা আলোচনায় অংশগ্রহণ করতে পারবে এবং দেখতে পারবে, বুঝতে পারবে। চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, তারপরে কিন্তু প্রশ্নোত্তর আলোচনা হবে। দেখো, আমি প্রশ্নোত্তর আলোচনাতে আমি কী করতে চাই যে 2019-এ কী প্রশ্ন পড়েছিল? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও সিলিকন, এই যে আমাদের এই যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলোর প্রথম আয়নীভবন বিভব, প্রথম আয়নীভবন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও। আয়নীভবন বিভব অর্থাৎ IE1 এর ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রমে সাজাও, প্রথম IE1-এর ঊর্ধ্বক্রমে সাজাও। এই প্রশ্ন কিন্তু তোমাদের দিয়েছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই IE1-এর ঊর্ধ্বক্রমে সাজাও, প্রথম আয়নীভবনের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো, এক্ষেত্রে আয়নীভবন বিভব কাকে বলে? আয়নীভবন বিভবটা কাদের বেশি? আয়নীভবন বিভবটা যাদের বড় সাইজের আছে তাদের কিন্তু খুব কম, আর যারা খুব ছোটো সাইজের আছে তাদের কিন্তু বেশি। তো এখানে দেখো, এখানে সোডিয়াম বলেছে, ম্যাগনেসিয়াম বলেছে, অ্যালুমিনিয়াম বলেছে, সিলিকন বলেছে। তো বড় সাইজ কোনগুলো? বড় সাইজ হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন। এবার দেখো, এইখানে যেটা হবে, তাহলে যেগুলো বড় সাইজ, যেগুলো সাইজ আকারে যেগুলো বড়, তাতে আয়নীভবন বিভবের মানটা কম। তো সব থেকে আয়নীভবন বিভবের মানটা সব থেকে কম কার? সব থেকে আকারে বড় কার? সব থেকে আকারে বড় হচ্ছে এই গ্রুপ 1 এলিমেন্টের সোডিয়াম। তো গ্রুপ 1 এলিমেন্টের সোডিয়াম, তাহলে সোডিয়ামের আয়নীভবন বিভবটা সব থেকে কম, আয়নীভবন বিভবের মানটা। এবার দেখো, কারণ এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এগুলো 3 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত মৌল। 3 নম্বর পর্যায়ে, থার্ড পিরিয়ডের মধ্যে এই জিনিসগুলো আছে। তো এই সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14। তাহলে সোডিয়ামের আকার যেহেতু সব থেকে বড়, তাহলে আকার আর আয়নায়নের যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো? সোডিয়ামের ক্ষেত্রে আয়নীভবন বিভবের মানটা সব থেকে কম পাবো। এবার দেখো, তারপরে ম্যাগনেসিয়াম আসার কথা, কিন্তু ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখি? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখি যে ম্যাগনেসিয়ামটা হচ্ছে ফুলফিল, অর্থাৎ 2s 1s2 2s2 2p6 3s2, 3sটা পুরো ফুলফিল। তো ফুলফিল থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হবে, এবং অতিরিক্ত শক্তি যেহেতু প্রয়োগ করতে হবে, সুতরাং ম্যাগনেসিয়ামের আয়নীভবন বিভবের মানটা কিন্তু বেশি, অ্যালুমিনিয়ামের থেকে বেশি হবে। সাধারণ অনুযায়ী ম্যাগনেসিয়ামের সাইজ বড়, অ্যালুমিনিয়ামের সাইজ ছোট, কিন্তু ম্যাগনেসিয়ামের যেহেতু সুস্থিত ইলেকট্রন বিন্যাস, সুতরাং ম্যাগনেসিয়ামের থেকে ইলেকট্রন বার করতে বেশি শক্তির প্রয়োজন হবে, আর অ্যালুমিনিয়াম থেকে কম শক্তির প্রয়োজন হবে। সেই জন্য সোডিয়ামের পরে আসবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে আসবে ম্যাগনেসিয়াম, এইখানে একটু ব্যতিক্রম ঘটলো, আর তারপরে সিলিকন আসবে। সিলিকনের সাইজ সব থেকে ছোট, সিলিকনের সাইজ যেহেতু সব থেকে ছোট, তাহলে নিউক্লিয়াসের বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বল সব থেকে বেশি, আর আকর্ষণ বল যদি সব থেকে বেশি, তাহলে আয়নীভবন বিভবের মানটাও সব থেকে বেশি হবে সিলিকনে। সুতরাং এইটাই হচ্ছে ক্রমটি হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, এইখান থেকে নাম্বার বরাদ্দ থাকে 4 নাম্বার। তো একটা নম্বর এখানে পড়েছে যে এই পর্যায় সারণী থেকে 2 নম্বর বলছে যে ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? 2 নম্বর, ল্যান্থানাইট সংকোচন। ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? নিশ্চয়ই তোমরা এটা প্রশ্নটা আলোচনা করেছো। ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? সংকোচনের কারণ লেখো। ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? তো ল্যান্থানাইট কেন সংকোচন হয়? ল্যান্থানাইট সংকোচন কাকে বলে? যে ল্যান্থানাইট যে মৌলগুলো আছে, অর্থাৎ পর্যায় নম্বর 6-এ, তার বাঁদিক থেকে ডান দিকে গেলে সাইজ কিন্তু ছোট হতে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে আরও বেশি মাত্রায় ছোট হয়। ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে সাইজটা আরও বেশি মাত্রায় ছোট হয়। কেন বেশি মাত্রায় ছোট হয়? কারণ এদের ক্ষেত্রে, ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে এফ কক্ষকের উপস্থিতি থাকলে কি হয়? এফ কক্ষকের উপস্থিতি থাকলে এফ কক্ষকের আবরণী ক্ষমতা খুব কম। আবরণী ক্ষমতা কম হলে কি হয়? আবরণী ক্ষমতা কম হলে নিউক্লিয়াস আর বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা বেশি হবে, আর আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে সাইজটা যে হারে কমার কথা তার থেকেও কিন্তু বেশি হারে কমবে। এটাকেই ল্যান্থানাইট সংকোচন বলে। আর ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? তার উত্তরটা তো হয়ে গেল, এফ কক্ষকের উপস্থিতি। এফ কক্ষকের উপস্থিতির ফলে এফ কক্ষকের যেহেতু আবরণী ক্ষমতা খুব কম, নিউক্লিয়াস ও বাইরের কক্ষে ইলেকট্রন উপর আকর্ষণ বল খুব বেশি, এবং বেশি বলে ল্যান্থানাইট মৌলগুলো কিন্তু যেমন হারে ছোট হওয়ার কথা তার থেকেও বেশি হারে সংকুচিত হয়, এবং সেটাই ল্যান্থানাইট সংকোচনের কারণ। একে এফ সংকোচনও বলে। পরের প্রশ্ন করেছে, দেখো 2019-এ যে কপার সন্ধিগত মৌল, কপার ট্রানজিশন এলিমেন্ট, কপার সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ক নয়, কিন্তু Zn নয়। কেন?
জেডেন নয় কেন? কপার সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক নয় কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছে, বলতে চেয়েছে। দেখো, কপার সন্ধিগত মৌল কাকে বলে? যাদের অপূর্ণ ডি কক্ষক থাকে স্থায়ী অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায়, যাদের অপূর্ণ ডি কক্ষক থাকে তাদেরকে আমরা বলবো সন্ধিগত মৌল। সুতরাং এই কপারের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি, কপারের স্থায়ী অবস্থাটা কি? কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 29 পরমাণু ক্রমাঙ্ক 4s1 3d10। এখানে দেখো ডি কক্ষকটা ফিল আপ আছে স্থায়ী অবস্থা ভূমিস্তরে, কিন্তু যখন এখানে Cu2+, কপারের একটা জারণ অবস্থা হচ্ছে Cu2+, এই Cu2+ এর কপারের ইলেকট্রন বিন্যাস কি হবে? এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, 4s থেকে একটা ইলেকট্রন চলে যাবে, 3 থেকে একটা ইলেকট্রন চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে স্থায়ী জারণ অবস্থাতে Cu2+ এ একটা জারণ অবস্থাতে কিন্তু ইলেকট্রন কিন্তু 9টা ফিল আপ আছে, অর্থাৎ ডি কক্ষক কিন্তু সম্পূর্ণরূপে পূর্ণ নয়। যেহেতু স্থায়ী অবস্থাতে না হলেও স্থায়ী জারণ অবস্থাতে এদের ইলেকট্রন ফিল আপ আছে, এদের ইলেকট্রন ডি কক্ষকের ইলেকট্রন সম্পূর্ণরূপে ফিল আপ হয়নি, সুতরাং কপারকে আমরা সন্ধিগত মৌল বলতে পারবো। কিন্তু জিঙ্কে সন্ধিগত মৌল বলতে পারবো না। কেন? জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক 30-এর যদি ইলেকট্রন বিন্যাস হয় তাহলে কী হবে? আর্গন 3d10 4s2। দেখো, এই অবস্থায় ভূমিস্তরে থাকা অবস্থায় 3d10। এবার যদি জারণ অবস্থায় জিঙ্কের একটাই জারণ স্তর দেখা যায় Zn2+, তো Zn2+ মানে দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? তাহলে আর্গন 3d10 হবে, কারণ এখান থেকে দুটো ইলেকট্রন বেরোবে। সুতরাং স্থায়ী অবস্থা বা স্থায়ী জারণ অবস্থা কোনো অবস্থাতেই কিন্তু ডি কক্ষকটা অপূর্ণ নয়। আর ডি কক্ষক যেহেতু অপূর্ণ নয় জিঙ্কে, তাহলে জিঙ্কে আমরা কিন্তু সন্ধিগত মৌল বলতে পারবো না। এবং ওই 12 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে খালি জিঙ্ক নয়, জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের নিচে আছে পারদ, 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা সন্ধিগত মৌল বলতে পারবো না। তবে এইটুকু জেনে রাখো, যেহেতু এদের শেষ ইলেকট্রনটা ডি কক্ষকে প্রবেশ করছে জিঙ্কের ক্ষেত্রে বা ক্যাডমিয়ামের ক্ষেত্রে বা পারদের ক্ষেত্রে, সুতরাং এদের ডি ব্লক এলিমেন্ট বলতে পারবো, কিন্তু সন্ধিগত মৌল আমরা বলতে পারবো না। নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেলে। এটা 2019-এ এই প্রশ্নগুলোই হয়েছে। দেখো, 4 নম্বর কভার হয়ে গেছে। এটা 2, এটা 3 আর এটা 1, 4 নম্বর কভার হয়ে গেছে। এখানে কিন্তু 4 নম্বর প্রশ্নই থাকে এই চ্যাপ্টার থেকে। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 2018 সালের যে প্রশ্ন পড়েছে, আমি পেছন থেকে যাচ্ছি। 2018 সালের যে প্রশ্ন পড়েছে সেই প্রশ্নের মধ্যে দেখো কী কী আছে। 2018 সালের যে প্রশ্ন পড়েছে সেখানে বলেছে লিথিয়াম, আবার সেই একই প্রশ্ন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। তো এদের আয়নীভবন এনথালপি IE1 সেই আগের বারের মধ্যেই যেটা পড়েছে 2019-এ, সেটাও পড়েছে IE1-এর ঊর্ধ্বক্রমে সাজাও। IE1-এর ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সোজা। দেখো, এখানে এলিমেন্টগুলোকে খেয়াল করো, এলিমেন্টগুলো কী কী আছে? লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তো লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের মধ্যে লিথিয়াম আর সোডিয়াম এরা কিন্তু একটা পর্যায়ে আছে। সেই পর্যায়টা একটা লিথিয়াম সোডিয়াম একটা 1 নম্বর শ্রেণীতে আছে, তার ক্ষার ধাতু। আর সোডিয়াম ম্যাগনেসিয়াম এটা কিন্তু 2য় নম্বর শ্রেণীতে আছে। এই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এটা কিন্তু 2য় নম্বর শ্রেণীতে আছে। এবার দেখো, পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজ ছোট হয়। পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজ যদি ছোট হয়, তাহলে 1 নম্বর গ্রুপ না 2 নম্বর গ্রুপ কাদের সাইজ ছোট? 2 নম্বর গ্রুপের সাইজ ছোট। সুতরাং 2 নম্বর গ্রুপে যদি সাইজ ছোট হয় তাহলে এদের কিন্তু আয়নীভবন বিভবের মানটা বেশি হবে, কারণ সাইজ আর আয়নীভবন বিভব পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে এইটুকু তো নিশ্চিত যে লিথিয়াম আর সোডিয়ামের আয়নীভবন বিভবের মানটা কম বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের তুলনায়। এইটুকু তো নিশ্চিত, কারণ এটা গ্রুপ 1-এর মৌল, গ্রুপ 1-এর মৌল বলে সাইজ বেশি, আর এটা গ্রুপ 2-এর মৌল বলে সাইজ কম। আর সাইজ যেহেতু কম সেহেতু আয়নীভবন বিভবটা বেশি। এবার দেখো, লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে কম্পারিজন করো। লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে সেটা কত নম্বর গ্রুপে আছে? 1 নম্বর গ্রুপে। লিথিয়াম ওপরে, সোডিয়াম নিচে, অর্থাৎ লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে সোডিয়ামের সাইজ কিন্তু বড়। সোডিয়ামের সাইজ যেহেতু বড়, সোডিয়ামের আয়নীভবন বিভবের মানটা কম হবে। অর্থাৎ লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে সোডিয়ামের আয়নীভবন বিভবের মানটা কম, তারপর লিথিয়াম আসবে। ঠিক আছে? সোডিয়ামের আয়নীভবন বিভবের মানটা কম, তারপর কিন্তু লিথিয়াম আসবে। আর যদি আমি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম করি, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ নাম্বার 2-তে। বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম আছে। সেই বেরিলিয়ামের নিচে যদি ম্যাগনেসিয়াম থাকে, কার ভলিউম বেশি, কার সাইজ বেশি? সাইজ বেশি হচ্ছে ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামের যদি সাইজ বেশি হয় তাহলে ম্যাগনেসিয়ামের কিন্তু আয়নীভবন বিভবের মানটা কম হবে। অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের আয়নীভবন বিভবের মানটা কম,
কম এবং বেরিলিয়ামের ম্যাগনেসিয়াম আয়রন দ্বয়ের মানটা বেশি। যখন দুটো পৃথক পৃথকভাবে গ্রুপের মৌল দেবে বা পৃথক পৃথকভাবে পর্যায়ের মৌল দেবে, তখন কিন্তু এই আমি যেরকমভাবে বললাম এই টাইপেরই কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। মানে তুমি দুটোকে আলাদা আলাদা করে দাও, দুটোকে দেখো তাদের শ্রেণী কোনটা, তো শ্রেণী যদি পর্যায় দেয় তাহলে পর্যায় কোনটা। এবার ওই দুটো শ্রেণীর মধ্যে তুলনা করো এবং শ্রেণীর মধ্যে তুলনা করার পরে নিজস্ব শ্রেণীর মধ্যে তুলনা করো, তাহলেই তোমার কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং এটা দেখবে, এইটা একটা প্রশ্ন পড়েছে প্রথম আয়ন কমানো সূত্র, এই হচ্ছে ক্রমটা হবে। এবার দ্বিতীয় প্রশ্নটা কি পড়েছে দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা পড়েছে এটার সঙ্গে একটা অর পড়েছে যে তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রমে সাজাও সিলিকন, নাইট্রোজেন, ফ্লুরিন আর ক্লোরিন, এদের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি ইএন এর নিম্নক্রমে সাজাও, নিম্নক্রমে সাজাও এইটা বলেছে। তড়িৎ ঋণাত্মকতা নিম্নক্রমে সাজাও। দেখো তড়িৎ ঋণাত্মকতা নিম্নক্রমে যদি সাজানো হয় তো সিলিকন, নাইট্রোজেন, ফ্লুরিন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভ নিম্নক্রমে সাজাও। তো ইলেকট্রোনেগেটিভিটি এখানে এলিমেন্টগুলো দেখো, সিলিকন গ্রুপ 14 এর এলিমেন্ট, নাইট্রোজেন গ্রুপ 15 এর এলিমেন্ট, ফ্লুরিন গ্রুপ 17 এর এলিমেন্ট, ক্লোরিন 17 এর এলিমেন্ট। একটা কথা তো নিশ্চিত, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, এটা আমরা সব থেকে আমরা জেনে এসেছি। এটা হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হয়। এখানে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে তুলনা যদি করি, ক্লোরিন দুটোই হ্যালোজেন, কিন্তু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হ্যালোজেনের থেকে মানে ক্লোরিনের থেকে বেশি। তো সুতরাং এখানে ফ্লুরিনের ইলেকট্রন নিম্নক্রমে সাজাও বলেছে, মানে ফ্লুরিনের সব থেকে বেশি, তারপর হচ্ছে ক্লোরিনের, কারণ এটা গ্রুপ 17 এর মৌল। গ্রুপ 17 ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হয়। কিন্তু আর যদি ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে তুলনা করা তাহলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কারণ সাইজ কম হলে ওই সমযোজী বন্ধন আবদ্ধ ইলেকট্রন জোটটাকে সহজেই আকর্ষণ করে নিতে পারবে। এবার যদি সিলিকন আর নাইট্রোজেনে আসি, দেখো সিলিকন এবং নাইট্রোজেনের মধ্যে যদি আসি তাহলে দেখো সিলিকন আর নাইট্রোজেন, সিলিকনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 14 আর নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 15। তো সিলিকন আর নাইট্রোজেনের মধ্যে কে বেশি অধাতু? সিলিকন আর নাইট্রোজেনের মধ্যে অধাতব ধর্মটা কার বেশি? দেখো এখানে ক্লোরিন আর নাইট্রোজেন, আমরা বলেছি ক্লোরিন, একটা কথা সবসময় মনে হবে, ইলেকট্রোনেগেটিভিটি বলতে গেলে 4টে এলিমেন্টের কথা খুব ভালো করে মনে রাখতে হবে। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তারপরে অক্সিজেনের, আর নাইট্রোজেন আর ক্লোরিন একদম ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সমান। অর্থাৎ এখানে ক্লোরিন আর নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান, একদম সমানই নাইট্রোজেনের। ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি সমান। আর কি পড়ে রইল? আর পড়লো সিলিকন। তো সিলিকন হবে সবার শেষে। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4, ক্লোরিনের অক্সিজেনের হচ্ছে 3.5, 3.5, মানে একটা যদি পাউলিং স্কেল বলে আছে। আর নাইট্রোজেন আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মানটা সমান, পাউলিং স্কেলের মান হচ্ছে 3 করে। আর সিলিকন ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম। তো এইটাই হচ্ছে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির ক্রম। আচ্ছা, এর পরের প্রশ্ন 2018-তে কি পড়েছে? এর পরের প্রশ্ন হচ্ছে, দেখো এর পরের প্রশ্ন হচ্ছে একটি মৌলের সরবহিস্থকক্ষে ইলেকট্রন বিন্যাস 3s2 3p3 হলে পর্যায় সারণীতে অবস্থান উল্লেখ করো। এটা তোমরা সবাই পারবে। পর্যায় সারণীতে অবস্থান কি? পর্যায় সারণীতে অবস্থান বলো, এই পর্যায় সারণীতে অবস্থান, এদের তোমরা অবস্থান বলতে হবে। যে 3s2 3p3 হলে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো 3s2 3p3 হলে দেখো আমরা বলে দিয়েছি সব থেকে বড় সংখ্যা কি? 3 আছে, বাইরের কক্ষ মানে 3 সব থেকে বড় সংখ্যা, তাহলে পর্যায় কি হবে? পর্যায় হবে 3, এখানে 3। আর শ্রেণী যদি খুঁজি, এটা কোন ব্লক এলিমেন্ট? লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? লাস্ট ইলেকট্রন প্রবেশ করেছে পিতে, সুতরাং এটা পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে নিয়ম কি ছিল? পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে নিয়ম ছিল বাইরের কক্ষ ইলেকট্রন অর্থাৎ এনএস এবং এনপি কক্ষ ইলেকট্রন প্লাস 10, বা যদি 12 ধরে করো তাহলে পি কক্ষ ইলেকট্রন, যে কোনো একটা। 10 ধরে করো তাহলে এখানে শ্রেণী যদি বার করা, শ্রেণী বার করতে গেলে কি নিয়ম ছিল পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে? 10 প্লাস বাইরের কক্ষে কটা ইলেকট্রন? এস আর পি কক্ষ ইলেকট্রন। এস আর পি কক্ষ ইলেকট্রন কটা আছে? এস আর পি কক্ষ ইলেকট্রন আছে 5টা। তাহলে শ্রেণী হচ্ছে 10 + 5 = 15 নম্বর শ্রেণী। 15 নম্বর শ্রেণী। পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে পর্যায় হচ্ছে 3 আর শ্রেণী হচ্ছে 15। অর্থাৎ মৌলটা কি? মৌলটা হচ্ছে 3s2 3p3, মানে বাইরের কক্ষে 5টা আছে, মৌলটা হচ্ছে ফসফরাস। এটা যদি ব্যাক ক্যালকুলেশন করো তাহলে কিন্তু ফসফরাসই হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন করেছে যে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সালফার অপেক্ষা কম কেন? অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি
ইলেকট্রন অ্যাফিনিটি সালফার অপেক্ষা কম কেন? এই প্রশ্ন করেছে, ইলেকট্রন অ্যাফিনিটি সালফার অপেক্ষা কম কেন। দেখো এখানে অক্সিজেন ইলেকট্রন অ্যাফিনিটি সালফার অপেক্ষা বেশি হওয়াই উচিত, কারণ এখানে অক্সিজেন এবং সালফার একই 16 নম্বর গ্রুপে অবস্থান করে। 16 নম্বর গ্রুপে যদি অবস্থান করে তাহলে 16 নম্বর গ্রুপে ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি, ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়, ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান কিন্তু হ্রাস পায়, কমতে থাকে। ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান কিন্তু হ্রাস পায়, কারণ তোমার সাইজটা বড় হয়ে যাচ্ছে। আর সাইজ বড় হলে বাইরের কক্ষের যে ইলেকট্রন যে যুক্ত হবে সেখানে নিউক্লিয়াস আকর্ষণ বলটা পৌঁছাতে পারছে না তেমনভাবে। আর সেরকমভাবে অক্সিজেন আর সালফার যদি খোঁজো গ্রুপ নাম্বার 16-এ, সালফারের কিন্তু সাইজ বড় হলে ইলেকট্রন অ্যাফিনিটি কম হওয়ার কথা, কিন্তু উল্টো দেখা যায়। পর্যায়ক্রমিক দুটো জিনিসের উল্টো দেখা যায়। ক্লোরিন আর ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, আর অক্সিজেনের থেকে সালফার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। কেন ব্যতিক্রম কেন? নিশ্চয়ই খুব ভালো করে বুঝবে। অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি কম কেন? কারণ অক্সিজেন হচ্ছে খুব ছোট এলিমেন্ট, খুব ক্ষুদ্র ছোট আকারের এলিমেন্ট। তো ছোট আকারের এলিমেন্ট যদি হয় ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বেশি হয়, ইলেকট্রন ঘনত্ব বেশি হয়। আর ইলেকট্রন অ্যাফিনিটিতে কী হয়, ইলেকট্রন অ্যাফিনিটিতে বাইরের কক্ষে একটা ইলেকট্রন কিন্তু প্রবেশ করানো হয়। আর অক্সিজেনের যদি ইলেকট্রন অ্যাফিনিটি বেশি তাহলে বাইরের পক্ষে একটা ইলেকট্রন অ্যাফিনিটি, অক্সিজেনের যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি, যেহেতু সাইজ ছোট, ইলেকট্রন ডেন্সিটি বেশি, ইলেকট্রন ডেন্সিটি যদি ঘনত্ব যদি বেশি হয় তাহলে বাইরের পক্ষে যে ইলেকট্রনটাকে যুক্ত হবে সেই ইলেকট্রনটাকে অক্সিজেন কিন্তু আর সরাসরি কিন্তু গ্রহণ করতে চাইবে না, মানে ততটা কিন্তু চাইবে না, কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি তো খুব বেশি, অর্থাৎ এখানে নেগেটিভ চার্জের ঘনত্ব খুব বেশি, আর যে ইলেকট্রনটা আছে সেটা তো নেগেটিভ চার্জ, সুতরাং পরস্পরকে বিকর্ষণ করবে। সেই কারণে অক্সিজেন ইলেকট্রন অ্যাফিনিটি সালফারের তুলনায় কম হয়। এটার ক্ষেত্রে আরেকটা এই টাইপের ব্যাখ্যা হয় যে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের তুলনায় কম। নিশ্চয়ই এই প্রশ্ন করেছ এবং পরীক্ষাতেও এই প্রশ্ন থাকবে যে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের তুলনায় কম কেন। দুটোরই একই জিনিস, ফ্লুরিন এবং অক্সিজেন দুটোরই সাইজ খুব ছোট। সাইজ যদি ছোট হয় ইলেকট্রন ডেন্সিটির মান খুব বেশি, ইলেকট্রন ডেন্সিটির মান যদি খুব বেশি হয় তাহলে নেগেটিভ চার্জের ঘনত্বটা বেশি, আর নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি মানে যে ইলেকট্রনটাকে আমি প্রবেশ করবো সেই ইলেকট্রনটা কিন্তু বিকর্ষণ করবো আকর্ষণের তুলনায়। সেই জন্য ফ্লুরিন আর অক্সিজেন ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের তুলনায় কম, এখানে সালফারের তুলনায় কম হয়। খুব ভালো করে এটা করবে। আচ্ছা, এটা গেল 2018। এবার দেখো 2017-তে আমি যে প্রশ্ন করবো, 2017-তে সেই 17-র প্রশ্ন আমরা করবো। এখানে 2017-র প্রশ্ন করবো। 2017-তে যে প্রশ্ন আছে সেখান থেকে তোমাদের এবার বই থেকেই এই প্রশ্নগুলো, 2017-র প্রশ্নগুলো থেকে বই থেকেই আছে। 2017 এখান থেকে করতে পারো যে আয়নগুলোর ব্যাসার্ধ ঊর্ধ্বক্রমে সাজাও। 2017-তে কি প্রশ্ন করেছে দেখো। 2017-তে যে প্রশ্ন করেছে Na প্লাস F মাইনাস O2 মাইনাস আর Mg2 প্লাস, এদেরকে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও, ছোটো থেকে বড় সাজাও। তো এদের আমি বলেছিলাম, এদের দেখবে এরা যখন তুলনা দেবে এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক পিসিস। আইসো ইলেকট্রনিক পিসিস মানে কি, এদের কিন্তু ইলেকট্রন সংখ্যাটা সমান। ইলেকট্রন সংখ্যা দেখো, এইখানে ইলেকট্রন সংখ্যা 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, করবে নিজেরা, করেছো নিশ্চয়ই 10। ইলেকট্রন সংখ্যাটা সমান বলি এখানে কম্পারিজন কিন্তু করতে দেয়। একটা কোড মনে রাখবে, যার এখানে কি হয়, যার পরমাণু ক্রমাঙ্ক যার যত বেশি তার সাইজ তত কম, যার পরমাণু ক্রমাঙ্ক যত বেশি তার সাইজ তত কম। এইটাই হচ্ছে নির্ধারণ করা হয়। তো ম্যাগনেসিয়ামের এখানে যদি পরমাণু ক্রমাঙ্ক করি, সোডিয়ামের কত 11, ফ্লুরিনের কত 9, অক্সিজেনের কত 8, ম্যাগনেসিয়ামের কত 12। পরমাণু ক্রমাঙ্ক যার যত বেশি তত তার সাইজ ছোট। তাহলে সব থেকে ছোট সাইজ কার? এখানে কীভাবে যে ব্যাসার্ধে ঊর্ধ্বক্রমে সাজাও, সব থেকে পরমাণু ক্রমাঙ্ক কার বেশি? 12। তাহলে এইটাই হচ্ছে সাইজের। তোমাকে কেউ কারণ জানতে চাইবে না, জাস্ট ক্রমটা জানতে চাইবে। তো এখানে হচ্ছে ম্যাগনেসিয়ামের সাইজ, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু সব থেকে বেশি, ম্যাগনেসিয়ামের সাইজও সব থেকে কম। ম্যাগনেসিয়ামের সাইজ সব থেকে কম, তারপরে কি আসবে? তারপরে দেখো পরমাণু ক্রমাঙ্ক কার আছে 11, তারপরে আছে সোডিয়ামের সাইজ তারপরে আসবে, তারপরে পরমাণু ক্রমাঙ্ক কে আছে 9, ফ্লুরিনের সাইজ তারপরে আসবে O2 মাইনাসের সাইজ। যার পরমাণু ক্রমাঙ্ক যত বেশি তার সাইজ তত কম। এই কোড অনুযায়ী কিন্তু তোমাদের করতে হবে। সুতরাং এখানে যে ক্রমটা হবে সেটা হচ্ছে এই ক্রমটা। তো 2017-তে এখানে একটা প্রশ্নই দেওয়া আছে দেখতে পাচ্ছি, সুতরাং একটা প্রশ্নই এখানে করবে, এটা 2017-র প্রশ্ন। এই আইসোইলেকট্রনিক স্পেসের ক্ষেত্রে এই জিনিস তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে যে যার সাইজ
যার পরমাণু ক্রমাঙ্ক যত বেশি তার কিন্তু সাইজটা তত কম। নিশ্চয়ই কারণটা তোমরা জানো, কারণটা এখানে নিউক্লিয় প্রতি ইলেকট্রন চার্জের পরিমাণটা বেড়ে যায় যদি পরমাণু ক্রমাঙ্ক বেশি হয়। 2016তে যে প্রশ্ন আছে, দেখো 2016তে কি প্রশ্ন আছে, একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস দিয়েছে বাইরের কক্ষে 18 আর্গন, এটা দিয়েছে 18 আর্গন 3d10 এবং 4s2। এইটা হলে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলেছে। এরকম প্রশ্ন তো তোমরা পড়েছো। এটা দেখো সব থেকে বড় সংখ্যা কি, বড় সংখ্যা হচ্ছে 4 বাইরের পক্ষে, তাহলে 4 হচ্ছে তার পর্যায়, 4 হচ্ছে পর্যায়। আর শ্রেণী কি, শ্রেণীও দেখো, শ্রেণী হচ্ছে কোন ব্লকের এলিমেন্ট, লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে, ডি ব্লকে ঢুকেছে। তা ডি ব্লকের এলিমেন্টের কোড কি বার করা, শ্রেণী বার করার কোড কি, যে ডি কক্ষকের ইলেকট্রন আর এস কক্ষকের ইলেকট্রনের যোগফল। তো ডি কক্ষের কটা ইলেকট্রন আছে, 10টা, আর এস কক্ষের কটা ইলেকট্রন আছে, 2টো। তাহলে শ্রেণী কি হবে, 12 নম্বর শ্রেণী, অর্থাৎ 4 নম্বর পর্যায়ে 12 নম্বর শ্রেণী। এই মৌলটা কি বলতে পারবে, দেখো 3d10 4s2, এই ইলেকট্রন বিন্যাস তো পেয়েছো, জিঙ্ক, মৌলটা হচ্ছে জিঙ্ক, সুতরাং এটা হচ্ছে জিঙ্কের কথাই বলা হয়েছে। দেখো তার পরের প্রশ্ন বলেছে যে, পরের প্রশ্ন বলেছে যে পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলটির নাম ও অবস্থান লেখো। পর্যায় সারণীতে সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন, এটা মনে রাখতে হবে। পর্যায় সারণীতে সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন, আর সব থেকে ইলেকট্রোপজিটিভ হচ্ছে সিজিয়াম। ফ্যান্সিয়াম হওয়ার কথা, 1 নম্বর শ্রেণীর সব থেকে নিচে ফ্যান্সিয়াম আছে, তো ফ্যান্সিয়াম হওয়ার কথা, কিন্তু ফ্যান্সিয়াম কিন্তু তেজস্ক্রিয়, ফ্যান্সিয়ামকে না নিয়ে আমরা কিন্তু সিজিয়ামকে নেবো। সিজিয়াম হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ আর ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। পর্যায় সারণীতে যদি অবস্থান খুঁজতে যাওয়া হয় তাহলে ফ্লুরিনের অবস্থান হচ্ছে গ্রুপ নাম্বার 17-এ, আর সিজিয়ামের অবস্থান হচ্ছে গ্রুপ নাম্বার 1-এ। এটা তোমরা করবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো 2016তে যে 4টে মৌল দিয়ে দিয়েছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। এই 4টে মৌল তোমাকে দিয়ে দিয়েছে। বলেছে যে কোনটির মধ্যে কৌণিক সম্পর্ক আছে। দেখো কৌণিক সম্পর্ক কীরকম বলেছিলাম, যে এক পর্যায় বরাবর এক ঘর ডান দিকে গিয়ে শ্রেণী বরাবর এক ঘর নিচে আসলে যে মৌলটা পাওয়া যাবে সেই মৌলটার সঙ্গে প্রথম মৌলটার ধর্মের সাদৃশ্যতা থাকবে, এটাকে কর্ণ সম্পর্ক বলে। তো এখানে দেখো, এখানে তুমি যদি লিথিয়াম হচ্ছে 3, বেরিলিয়াম হচ্ছে 4, বেরিলিয়ামের পরে কি আছে, বেরিলিয়াম দেখো, বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক 4, আর তারপরে 5-এ কি আছে, 5-এ বোরন, গ্রুপ নাম্বার 13-এ চলে যাচ্ছে, 5-এ বোরন। আর বোরনের নিচে কিন্তু অ্যালুমিনিয়াম আছে, অর্থাৎ বেরিলিয়াম থেকে এক ঘর ডান দিকে গিয়ে যদি এক ঘর নিচের দিকে আসো তাহলে কিন্তু তুমি অ্যালুমিনিয়ামকে পাবে, অর্থাৎ এখানে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম কিন্তু কর্ণ সম্পর্ক শো করবে। সুতরাং কোন দুটো মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক আছে, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম, এটার মধ্যে কর্ণ সম্পর্ক শো করবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন বলেছে যে 29 সিউ এবং 19 কে এদের মধ্যে কার আয়নীয় ভবন এনথালপির মান বেশি। দেখো এটার মধ্যে লুকিয়ে আছে ইলেকট্রন বিন্যাস। 29 সিউ এর ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে কি হবে, আর্গন 3d10 4s1, আর পটাশিয়ামে যদি করো আর্গন 4s1। এইটা তো কার হচ্ছে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছে কোনটির আয়নীভবন বিভব বেশি, আয়নীভবন এনথালপির মান বেশি। অবভিয়াসলি কপারের হবে, কারণ কপারের ক্ষেত্রে দেখবে না ডি কক্ষকের ইলেকট্রন আছে, ডি কক্ষক থাকলে তার আবরণী ক্ষমতা খুব কম। আবরণী ক্ষমতা যদি খুব কম হয় তাহলে নিউক্লিয়াসের বাইরের কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা তীব্র হবে। আকর্ষণ বল যদি তীব্র হয় তাহলে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন ছাড়াতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, এবং সেটি হচ্ছে আয়নীভবন বিভব। এবং এক্ষেত্রে সেহেতু কপারের আয়নীভবন বিভবের মানটা বেশি হবে ডিউ টু প্রেজেন্স অফ ডি ইলেকট্রন। আর এখানে ক্ষেত্রে যেমন ডি ইলেকট্রন নেই, এটাকে সহজেই আমরা কিন্তু বার করে নিতে পারবো। সুতরাং কপারের ক্ষেত্রে বেশি হবে। এরপরে দেখো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি কেন, আমি একটু আগে আলোচনা করে দিয়েছি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি কেন, নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি একটু আগেই কিন্তু এটা আলোচনা করে দিয়েছি, এটা আর আলোচনা করছি না। তারপরে দেখো এখানে যেটা 5 নম্বর আরেকটা প্রশ্ন আছে Li2O, এখানে LiO তোমাদের বইতে দেওয়া আছে, ভুল দেওয়া আছে, যা এটা তোমরা লিখবে Li2O করবে BeO, B2O3 আর CO2, এই 4টে
অক্সাইড দেওয়া আছে, নিশ্চয়ই বুঝতে পারছো, লিথিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, B2O3, বোরন অক্সাইড, বোরন ট্রাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এই চারটে মৌলের মধ্যে আম্লিকতা বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। আম্লিকতা বৃদ্ধি, অ্যাসিডিটি বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। অ্যাসিডিটি সব থেকে কম, ছোট থেকে বড়, বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। দেখো এটার মধ্যে খুঁজতে হবে যে কি জিনিসটা আছে, কাদের অক্সাইড অ্যাসিড হয়, কোন ধরনের মৌলের অক্সাইড অ্যাসিড হয়, ধাতু না অধাতু, বলো? অধাতুর অক্সাইড অ্যাসিডিক হয়। তো এর মধ্যে দেখতে পাচ্ছি যে লিথিয়াম আর বেরিলিয়াম এগুলো তো ধাতু, লিথিয়াম আর বেরিলিয়াম ধাতু, বোরন অধাতু, কার্বন অধাতু, পরে চিন্তা করবো। লিথিয়াম আর বেরিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম হচ্ছে ধাতু। তো ধাতুর মধ্যে দেখো লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কার ধাতব ধর্মটা বেশি? তো লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে বেরিলিয়ামের সাইজ কিন্তু ছোট। বেরিলিয়ামের সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু সে সহজে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। ইলেকট্রন ত্যাগ করতে পারা মানেই ধাতব ধর্ম, ইলেকট্রোপজিটিভিটি বা ধাতব ধর্ম। কি বলেছিলাম? যে যত সহজে জারিত হতে পারবে। লিথিয়াম কিন্তু খুব সহজে জারিত হতে পারবে। লিথিয়াম অর্থাৎ গ্রুপ 1-এর কিন্তু ক্ষারীয় ধর্ম, গ্রুপ 1-এর যে ধাতব ধর্মটা কিন্তু বেশি হবে। গ্রুপ 1-এর যদি ধাতব ধর্মটা বেশি হয়, এই লিথিয়ামটা গ্রুপ 1-এর এলিমেন্ট, তাহলে এর যে অক্সাইডটা, সেই অক্সাইডটা বেশি ক্ষারকীয় হবে, এবং বেশি যদি ক্ষারকীয় হয় তাহলে তার আম্লিকতার মানটা খুব কম হবে। একদম ক্লিয়ার আইডিয়া। তাহলে লিথিয়াম অক্সাইডের সব থেকে কম হবে, লিথিয়াম অক্সাইডের ক্ষেত্রে সব থেকে কম, আম্লিকতার মানটা সব থেকে কম, ক্ষারকীয়তার মানটা সব থেকে বেশি। পুরো চ্যাপ্টারটা পুরো কনসেপ্টে তোমার কাছে রাখতে হবে, তবেই তুমি কোশ্চেনগুলো করতে পারবে। আর বেরিলিয়াম অক্সাইড তারপরে আসছে, বেরিলিয়াম অক্সাইড ধাতুর ক্ষেত্রে চলে গেল। এবার অধাতুর ক্ষেত্রে দেখো বোরন আর কার্বন। তো বোরন কোন নম্বর গ্রুপে আছে? 13 নম্বর গ্রুপে। আর কার্বন কোথায় আছে? কার্বন 14 নম্বর গ্রুপে। তা বোরন আর কার্বনের মধ্যে যত তুমি ডান দিকে যাবে, পরেশনের যত বাদিক থেকে ডান দিকে যাবে, তত অধাতব ধর্ম বাড়ে। তাহলে বোরন না কার্বন, কার অধাতব ধর্ম বেশি? কার্বনের অধাতব ধর্ম বেশি। আর অধাতব অক্সাইডগুলো কি হয়? আম্লিক প্রকৃতির হয়। সুতরাং এখানে বোরন আর কার্বনের মধ্যে অধাতব ধর্ম যেহেতু কার্বনের বেশি, সুতরাং কার্বনের অক্সাইডটা বেশি আম্লিক প্রকৃতির, আর বোরন অক্সাইডটা কম আম্লিক প্রকৃতির। সুতরাং এরকমভাবে চিন্তা করতে হবে, কার্বন ডাই অক্সাইড এখানে সর্বাধিক আম্লিক প্রকৃতির হবে। ক্লিয়ার হয়ে গেল এটা? আচ্ছা, এটা ভালো করে করবে। সুতরাং এখানে 2016 সব প্রশ্নই কিন্তু আমরা কমপ্লিট করলাম। 2016 সব প্রশ্নই আমরা কিন্তু কমপ্লিট করলাম। এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2015 সালের প্রশ্ন কমপ্লিট করব। 2015তে কি বলেছে? 2015তে বলেছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও সিলিকনের প্রথম আয়নীভবন এনথালপির ক্রমানুসারে সাজাও। এটা আমরা করেই দিয়েছি, এটা আমরা 2019-এ এই প্রশ্নই করেছিলাম। একই প্রশ্ন পড়েছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও সিলিকনের প্রথম আয়নীভবন বিভব এনথালপির ক্রম কি? এটা আমরা করেছি, নিজেরা করবেন। তারপরে এটাই তো করলাম 2019-এ যে প্রশ্নটা করেছিলাম, এটা কিন্তু মনে হয় এটাই ছিল। আচ্ছা, তারপরে দেখো এই ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও বলেছে Na+, এটাও করেছি, F- O2-, Mg2+, এটাও আমরা করেছি। ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও, নিজেরা করবে। পরমাণু ক্রমাঙ্ক যার যত বেশি, সাইজ তার সব থেকে কম। এটার সাইজ সব থেকে কম হবে, তারপরে এটার হবে, তারপরে এটার হবে, সব থেকে বড় কিন্তু O2- হবে। এই সাইজটা আমি করেছি। তারপরে দেখো সব কমন প্রশ্ন, অক্সিজেনের ইলেকট্রন এনথালপি সালফার অপেক্ষা কম কেন? এই প্রশ্ন আমি করেছি। অক্সিজেন ইলেকট্রন এনথালপি সালফার অপেক্ষা কম কেন? এই প্রশ্নের উত্তরও করেছি। এরপরে দেখো তারপরে যে প্রশ্নটা করেছে যে জিঙ্ক অক্সাইড 2015, জিঙ্ক অক্সাইড ZnO, MgO, CaO আর CuO, এদের ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। এটা বলেছে, ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। ZnO, MgO, CaO, CuO, এদের ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ক্ষারক যে ধর্মগুলো, ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে এদের সাজাতে বলেছে। তা তুমি সাজাও। তো জিঙ্ক অক্সাইড, এখানে দেখো দেখতে হবে যে ধাতব ধর্ম কার বেশি। দেখো এখানে অবশ্যই, দেখো এখানে এলিমেন্টগুলো দেখো, জিঙ্ক কোথাকার? জিঙ্ক হচ্ছে গ্রুপ নাম্বার 12। ম্যাগনেসিয়াম কোথাকার? এখানে গ্রুপ নাম্বার 12। কীভাবে করবে দেখো, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 12, এটা গ্রুপ নাম্বার কত? ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ নাম্বার 2। ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম গ্রুপ নাম্বার 2। আর কপার কত? গ্রুপ নাম্বার 11। কপার হচ্ছে গ্রুপ নাম্বার 11। তো এইটা এবার ভাবতে হবে যে দেখো এখানে এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের কিন্তু যে
ধাতব ধর্ম কিন্তু এদের বেশি, কারণ এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এদের বলা গ্রুপ নাম্বার 2। এবার দেখো ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম, কার কার ক্ষার ধর্মটা, কার হচ্ছে ধাতব ধর্মটা বেশি, ধাতব ধর্ম কার বেশি, ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম? এখন দেখো ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়াম হচ্ছে নিচের দিকে আছে, তো ক্যালসিয়াম যদি নিচের দিকে থাকে ক্যালসিয়ামের থেকে ইলেকট্রন বার করার সম্ভাবনা কিন্তু বেশি। ইলেকট্রন যে যত সহজে ত্যাগ করতে পারে তার ধাতব ধর্মও তত বেশি হয়, তাকে বলে ইলেকট্রোপজিটিভিটি। সুতরাং এখানে ক্যালসিয়ামের ধাতব ধর্মটা বেশি, আর ক্যালসিয়ামের ধাতব ধর্ম যেহেতু সব বেশি, তাহলে এক্ষেত্রে ক্যালসিয়ামের যে অক্সাইডটা তার ক্ষারকীয়তার মানটা ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষারকীয়তার মান থেকে বেশি হবে। সুতরাং এক্ষেত্রে সর্বাধিক যে ক্ষারক ধর্ম পাওয়া যাবে সেটা হচ্ছে CaO, এবং তারপরে কি, তারপরে হচ্ছে MgO। এবার যদি এই ZnO আর COর মধ্যে তুলনা করা হয়, এদের তো দেখো ZnO এবং COর মধ্যে যদি তুলনা করা হয়, এই জিঙ্ক এবং কপারের মধ্যে, এটা একদম জেনে রাখতে হবে যে এটা তোমরা ক্লাস 12-এ পড়বে, যে জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্কের কিন্তু আকারটা বড়, জিঙ্কের আকারটা বড় হয়। জিঙ্কের আকারটা যেহেতু বড় হয়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ইলেকট্রন বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি, আর ইলেকট্রন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মানে জিঙ্কের ধাতব ধর্মও বেশি, আর ধাতব ধর্ম যদি বেশি হয় তাহলে কিন্তু তাদের অক্সাইড এর প্রকৃতি ক্ষারকীয় হবে। সুতরাং জিঙ্ক অক্সাইড আর কপার অক্সাইডের মধ্যে জিঙ্ক অক্সাইডের কিন্তু ক্ষারকীয় ধর্মটা বেশি, আর কপার অক্সাইডের সব থেকে কম হবে। এটাই হচ্ছে কিন্তু পুরো ক্রমটা হবে। আচ্ছা, এবার দেখো সকল মৌলের মধ্যে হিলিয়ামের প্রথম আয়নীয় বিভবন এনথালপির মান সর্বোচ্চ কেন? হিলিয়াম has the highest ionization potential in periodic table. Why? এই প্রশ্নটা করেছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2। তো 1s2 এদের দেখো এস কক্ষকটা সম্পূর্ণরূপে ফিল আপ, এবং এখান থেকে যদি একটা ইলেকট্রন তাড়াতে হয় বেশি শক্তির প্রয়োজন হবে, এটা 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর 1টা হচ্ছে নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে, নিউক্লিয়াসের সব থেকে কাছে থেকে যদি ইলেকট্রন ত্যাগ করাতে হয়, নিউক্লিয়াসের আকর্ষণ বল সেখানে সব থেকে প্রবল, 1 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, সুতরাং সেখান থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করাতে হয় তাহলে বেশি শক্তির প্রয়োজন হবে। সুতরাং এক্ষেত্রে 1s এটা দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণটা হয়তো কোন কক্ষক থেকে তুমি ইলেকট্রনটা বার করবে, এস কক্ষক থেকে। এস কক্ষকের ভেদন ক্ষমতা সর্বোচ্চ, এস কক্ষকের ভেদন ক্ষমতা যদি সর্বোচ্চ হয়, এস কক্ষকটা কিন্তু ইলেকট্রনের নিউক্লিয়াসের নিকটবর্তী থাকবে, এবং সেখান থেকে যদি ইলেকট্রন বার করতে চাও তোমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সুতরাং 3টে কারণের জন্য হিলিয়ামের আয়নীকরণ বিভবের মানটা পর্যায় সারণীতে সর্বাধিক, কারণ এদের সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস 1s দুটো কক্ষপথে দুটোই ফিল আপ। দ্বিতীয় নম্বর হচ্ছে 1 নম্বর কক্ষপথ থেকে বেরোতে হবে, 1 নম্বর কক্ষপথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা সব থেকে বেশি। আর 3 নম্বর হচ্ছে এস কক্ষক থেকে বেরোতে হবে, এস কক্ষকের ভেদন ক্ষমতা সর্বোচ্চ, এস কক্ষক সর্বাধিক নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, সুতরাং সেখান থেকে যদি ইলেকট্রন ত্যাগ করাতে হয় তাহলে বেশি শক্তি কিন্তু প্রয়োগ করতে হবে। সেই জন্য হিলিয়ামের আয়নীকরণ বিভব পর্যায় সারণীতে সর্বোচ্চ। এবার দেখো যেটা বলেছে পরের একটা প্রশ্ন বলেছে 2015-এরই, যে HCl HBr HI আর HF, এদের জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। এই প্রশ্ন জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও, তো জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও দেখতে গেলে এখানে ইলেকট্রোনেগেটিভিটির মানটা দেখতে হবে, যে কার ইলেকট্রোনেগেটিভিটির মানটা কত বেশি। এই প্রশ্ন গ্রুপ 17-এ যখন পড়বে তখন এদের ক্ষেত্রে পাবে গ্রুপ ক্লাস 12-এ। যাই হোক, এই প্রশ্নটা যখন পড়েছে এখানে করতে হবে। তো এখানে ফ্লুইড ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এখানে বলছে জারণ ক্ষমতার ক্রমনুযায়ী সাজাও, জারণ ক্ষমতা। তো জারণ ক্ষমতার ক্রমনুযায়ী সাজাও, জারণ ক্ষমতার ক্রমনুযায়ী যদি সাজাতে যাও, জারণ ক্ষমতা মানে কি, নিজে বিজারিত হওয়ার প্রবণতা। যে যত সহজে নিজে বিজারিত হবে সে তো সহজে জারিত হবে, সে তার জারণ ক্ষমতাটা তত বেশি। তাহলে দেখো এইচএফ এর মধ্যে ফ্লুইড ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। ফ্লুইড ইলেকট্রোনেগেটিভিটি যদি সব থেকে বেশি হয় তাহলে কিন্তু সেই ইলেকট্রনটাকে সব থেকে বেশি টানতে পারবে, মানে ইলেকট্রনটাকে সব থেকে বেশি নিজের কাছে নিতে পারবে। মানে কি, সে কিন্তু নিজে বিজারিত হবে। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, যেহেতু তার জারণ ক্ষমতাটা সর্বোচ্চ হবে। সুতরাং এইচএফ এর জারণ ক্ষমতা সর্বোচ্চ হবে, তারপর আসবে HCl যেমন হয়, তারপরে আসবে HBr, তারপরে সবার শেষে আসবে HI। অর্থাৎ পর্যায় সারণীতে যেমন ইলেকট্রোনেগেটিভিটির যেমন গ্রুপ নাম্বার 17-এর যে ক্রম, সেই অনুযায়ী কিন্তু জারণ ক্ষমতার ক্রম হবে।
অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার কত বেশি? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ক্লোরিনের থেকে বেশি, আবার ব্রোমিনের থেকে বেশি, আবার ব্রোমিনের আয়োডিনের থেকে বেশি। ইলেকট্রোনেগেটিভিটির মান, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা মানে ইলেকট্রোনেগেটিভিটির মানটাও বলতে পারো। ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা মানে নিচে বিজারিত হওয়া, আর নিজে বিজারিত হলে জারণ ক্ষমতাটা মানটাও বাড়বে। যে যত সহজে নিজে বিজারিত হতে পারে, যে যত সহজে ইলেকট্রনটাকে টানবে, সে তত সহজে বারো জারণ ক্ষমতার অধিকারী হবে। সুতরাং এটাই হবে ক্রম। এবার দেখো 2014 এই প্রশ্ন কি বলেছে? 2014 সালের প্রশ্নটি কি বলেছে? 2014 তো 2014 এই প্রশ্ন কি বলেছে যে শূন্যস্থান পূরণ করো, পর্যায় সারণীতে মৌলগুলি ধাতব ধর্ম একটি শ্রেণীতে নিচের দিকে গেলে কি হয় বলো তো? পর্যায় সারণীতে মৌলগুলি ধাতব ধর্ম নিচের দিকে গেলে বৃদ্ধি পায় না হ্রাস পায়? অবভিয়াসলি বৃদ্ধি পায়, কারণ আকার বাড়তে থাকে। আকার বাড়লে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে, আর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যত বাড়বে তত কিন্তু ধাতব ধর্মটাও বাড়বে। একটা ধাতব ধর্ম মানে ইলেকট্রোপজিটিভিটি, যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি হবে। অর্থাৎ পর্যায় সারণীর উপর থেকে নিচে কিন্তু ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তারপরে দেখো, তারপরে এই প্রশ্ন করেছি নিম্নলিখিত আয়নগুলি আয়নীয় ব্যাসার্ধ ঊর্ধ্বক্রমে সাজাও। এই প্রশ্নটা আমি করেছি যে সোডিয়াম প্লাস F মাইনাস O2 মাইনাস Al3 প্লাস N3 মাইনাস, যার পরমাণু ক্রমাঙ্ক যত বেশি তার সাইজ সব থেকে কম। এখানে Al3 প্লাসের সাইজ সব থেকে কম হবে, কারণ Al এর পরমাণু ক্রমাঙ্ক যতগুলো এখানে পরমাণু দেওয়া আছে বা আয়ন দেওয়া আছে তার ক্ষেত্রে সব থেকে কম। সুতরাং এখানে এই প্রশ্নটা আমরা করেছি। আচ্ছা, কেন নাইট্রোজেনের আয়নীভবন এনথালপি অক্সিজেনের আয়নীভবন এনথালপির থেকে বেশি? আয়নীভবন এনথালপি নাইট্রোজেনের আয়নীভবন এনথালপি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই পরীক্ষায় থাকবে। নাইট্রোজেনের আয়নীভবন এনথালপির মান কেন অক্সিজেনের থেকে বেশি? জানি না তোমরা কতটা পড়েছো, কিন্তু এই প্রশ্ন কিন্তু অক্সিজেনে থাকবে। তো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে কি আছে? নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 2p3, অর্থাৎ p2p3 তে p এর কটা কক্ষে কটা ইলেকট্রন? 3টে। আর এক্ষেত্রে কটা? অক্সিজেন ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p4, অক্সিজেনের বাইরে এখানে p4 মানে কিরকম স্থান পাবে? একটা, দুটো, তিনটে, চারটে ভাবে স্থান পাবে। এবার দেখো, এবার যদি এখান থেকে যদি ইলেকট্রন বার করতে চায়, এটা হচ্ছে স্টেবল কনফিগারেশন। কেন স্টেবল কনফিগারেশন? কেন হচ্ছে হাফ ফিল্ড সেল। বড় এখানে p কক্ষকে থাকতে পারে 6টা, কিন্তু এখানে কটা আছে? 3টে ইলেকট্রন আছে। সুতরাং এটা হাফ ফিল্ড সেল, আর এখানে হাফ ফিল্ড সেল থেকে এটা খুব স্থায়ী। তো এখান থেকে যদি ইলেকট্রন তোমাকে আয়নীভবন মানে ইলেকট্রন তাড়াতে হবে, ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ বল থেকে বাইরে নিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে নিউক্লিয়াস আকর্ষণ বল থেকে বাইরে নিয়ে যেতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সেহেতু এর আয়নীভবন বিভবের মানটা বেশি হবে, আর অক্সিজেনের আয়নীভবন বিভবের মানটা কম হবে, কারণ অক্সিজেনে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তবে কিন্তু একটা সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস পাবে। সুতরাং একটা ইলেকট্রনকে সহজেই বার করে দেবে। একটা ইলেকট্রনকে বার করে দেওয়া মানে এতে আয়নীভবন বিভবের মানটা কম, একটা ইলেকট্রনকে বার করে দিলে এটা কিন্তু সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস পাবে। সুতরাং অক্সিজেন আয়নীভবন বিভবের মানটা নাইট্রোজেনের থেকে কম হবে। এটা কিন্তু তোমাদের করতে হবে, এটা তোমরা করবে। আচ্ছা, এরপরে দেখো যেটা বলেছে নিম্নলিখিত যৌগগুলিকে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে যে NO2 আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে NO2 একটা, তারপরে বলছে Al2O3, তারপরে বলছে SiO2, আর তারপরে বলছে ClO2। এইটাকে বলছে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো, পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া যায় অধাতব ধর্ম বাড়ে, আর অধাতব ধর্ম বাড়লে তাদের যে অক্সাইডগুলো হয় তারা আম্লিক প্রকৃতির হয়। এটা তো তোমরা করেছো। এবার দেখো, এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এরা কিন্তু একই পর্যায়ভুক্ত মৌল। এটা পর্যায়ভুক্ত মৌল, এবং এই পর্যায়টা কত নম্বর পর্যায়? এই পর্যায়টা 3 নম্বর পর্যায়। 3 নম্বর পর্যায়ে তুমি কি পাবে? দেখো, এখানে প্রথমে পাবে অ্যালুমিনিয়াম, এটা 13 নম্বর শ্রেণীতে পাবে। 13 নম্বর শ্রেণীতে সিলিকন 14 নম্বর শ্রেণীতে পাবে। নাইট্রোজেন এটা 15 নম্বর শ্রেণীতে পাবে, আর ক্লোরিন এটা হচ্ছে 17 নম্বর শ্রেণীতে পাবে। ঠিক আছে, এবার দেখো, এটা কিন্তু 3 নম্বর পর্যায়ে সবগুলি। দেখো, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্লোরিন এগুলো সব 3 নম্বর পর্যায়ে কিন্তু আছে। তো 3 নম্বর পর্যায়ের মধ্যে তুমি দেখো কোনটা 13 নম্বরটা এটা হচ্ছে, দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে অধাতবতম বৃদ্ধি পায়। তাহলে সব থেকে কমে কি আছে? ধরো অ্যালুমিনিয়ামের অক্সাইড। আর তারপরে কি আছে? দেখো, সিলিকনের অক্সাইড, মানে সিলিকন 14 নম্বর গ্রুপে, 15 নম্বর গ্রুপে কি আছে? নাইট্রোজেনের অক্সাইড। আর 17 নম্বর গ্রুপে কি আছে? ClO2। মানে এই এলিমেন্টের ভিত্তিতে আমি বললাম।
তাহলে Al2O3 পর্যায় সারণীর সব থেকে বাঁ দিকে Al2O3 মানে এল, আমি এল বলছি, মানে এল মানে হচ্ছে কোনো এলিমেন্ট পর্যায় সারণীর সব থেকে বাঁ দিকে, মানে কি এর ধাতব ধর্মটা কিন্তু বেশি, মানে এই কটা মৌলের মধ্যে এই ধাতব ধর্ম বেশি। আর ধাতব ধর্ম বেশি মানে এদের যে অক্সাইড, সেই অক্সাইড কিন্তু হবে Al2O, সেই অক্সাইড হবে ক্ষারকীয়। Al2O জেনারেল উভধর্মী অক্সাইড হয়। যাই হোক, এখানে তোমাদের বলছে ক্রমবর্ধমান, এখানে কি বলেছে যে আম্লিকতার ঊর্ধ্বক্রমে, আম্লিকতার ঊর্ধ্বক্রমে সব থেকে বেশি আম্লিক কিন্তু এই ক্লোরিনেরই হবে, কারণ ক্লোরিনের অধাতব ধর্ম সব থেকে বেশি। অধাতব ধর্ম বাদিক থেকে ডান দিকে যে অধাতব ধর্ম বেশি, তাহলে অ্যালুমিনিয়াম থেকে সিলিকনের অধাতব ধর্ম বেশি, সিলিকনের থেকে নাইট্রোজেনের অধাতব ধর্ম বেশি, নাইট্রোজেন থেকে ক্লোরিনের অধাতব ধর্ম বেশি, অধাতব ধর্ম। আর অধাতব ধর্ম যত বাড়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু অক্সাইডের আম্লিক প্রকৃতিও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ ClO2, সরি এখানে ClO7 লিখছি, ClO2 এর কিন্তু অধাতব ধর্ম সব থেকে, যেহেতু ক্লোরিনের অধাতব ধর্ম সব থেকে বেশি, এদের আম্লিকতাও কিন্তু সব থেকে বেশি হবে। এইটা কিন্তু ক্রম হবে। আচ্ছা, 2014-তে এইগুলো পড়েছিল, এবং 2013-তে দেখো, 2013-তে আমরা কি করব, 2013-তে কি পড়েছে, 2013-তে কি পড়েছে দেখো, যে নিম্নলিখিত আয়নগুলির ক্রমবর্ধমান আয়নীয় ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। এই প্রশ্ন তো বারবার ধরে পড়েছে এবং তোমাদের পরীক্ষাতেও থাকবে, যে কোনো পরীক্ষাতে এই প্রশ্ন কিন্তু থাকে। যাদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যার যত বেশি, তার কিন্তু সাইজ তত কম, আমি এটা বলেছি। দেখো তারপরে বলেছে যে ক্লোরিন, কার্বন, ফসফরাস, অক্সিজেন আর সালফার কার ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন। এটা যদি ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন যদি করো, দেখো ফসফরাসের বাইরের কক্ষে কিন্তু 2p3, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 15। তো ফসফরাসের যদি বাইরের কক্ষে যদি মানে 3p3 অর্থাৎ অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস, এখানে যেটা চেয়েছে যে কার ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, ইলেকট্রন আসক্তি কার সর্বনিম্ন, ইলেকট্রন অ্যাফিনিটি কার লোয়েস্ট, সর্বনিম্ন কার। তো দেখো এখানে ফসফরাসের বাইরের পক্ষে কি আছে, 2s2, 2p3, 3s2, 3p3, সরি 3s2, 3p3। তো বাইরের 3p তো এখানে 3p3 মানে এটা অর্ধপূর্ণ কক্ষক, খুব স্টেবল বলে এখানে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি ইলেকট্রনকে প্রবেশ করানো, এরা তো এমনিতেই স্থায়ী। তো এখানে ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রনকে নিয়ে কেন স্থায়ী যে বিন্যাসটাকে কেন ভাঙতে চাইবে। সুতরাং এদের যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, যেটাকে ইলেকট্রন আসক্তি বলছে, সেই ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু খুবই কম হবে। অর্থাৎ এখানে ফসফরাস ইলেকট্রন আসক্তির মানটা সব থেকে কম হবে, এটা তোমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, এটা প্রশ্ন হলো 2013। এরপরে দেখো যেটা আছে সেটা কি, এটা হচ্ছে মৌলগুলির ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুযায়ী আই বিআর ফ্লুরিন এবং ক্লোরিন। তো এটা জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। আমি আগেও বলেছি যে যার ইলেকট্রোনেগেটিভিটির মানটা যত বেশি, সে নিজে বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, আর নিজে বিজারিত হওয়ার প্রবণতা যার যত বেশি, সেটা কিন্তু সব থেকে ভালো জারক হিসেবে কাজ করবে। তো এখানে যে এলিমেন্টগুলো আছে, গ্রুপ 17 এলিমেন্ট আছে। গ্রুপ 17 এলিমেন্টে ইলেকট্রোনেগেটিভিটি ওপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি কার, ক্লোরিনের, তারপরে কার, ক্লোরিনের, তারপরে কার, ব্রোমিনের, তারপরে কার, আয়োডিনের। ইলেকট্রোনেগেটিভিটির ক্রম বেশি মানে ইলেকট্রোনেগেটিভিটির ক্রম বেশি মানে কি, ইলেকট্রোনেগেটিভিটির ক্রম বেশি মানে ফ্লুরিনের যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, ইলেকট্রোনেগেটিভিটি কোনো বন্ধন থেকে ফ্লুরিনের সব থেকে বেশি। আর ফ্লুরিনের যদি সব থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, ফ্লুরিনের নিজে বিজারিত হওয়ার প্রবণতা বেশি, আর নিজে যদি বিজারিত হওয়ার প্রবণতা বেশি হয়, তাহলে কিন্তু তাদের জারণ ক্ষমতাটা সব থেকে বেশি হবে। এটা জারণ ক্ষমতার ক্রম, এটা ইলেকট্রোনেগেটিভিটির ক্রম মানে এটাও কিন্তু জারণ ক্ষমতারও ক্রম হবে, এটা তোমরা করবে। আচ্ছা, ক্রমবর্ধমান ক্ষারকীয়তা অনুযায়ী সাজাতে বলেছে। এই প্রশ্নের উত্তর আগেও করেছি। নির্দেশ অনুসারে সাজাও Na2O, B2O3, Al2O3, MgO। ক্রমবর্ধমান ক্ষারকীয়তা অনুসারে সাজাও। এই প্রশ্ন দেখবে আমরা কিন্তু করেছি, এর আগে কোথাও করলাম একটা, কিন্তু এই প্রশ্ন করেছি, প্রশ্নটা করেছি দেখো 2016-তে কিন্তু এই প্রশ্ন আমরা করেছি, এই টাইপেরই প্রশ্ন কিন্তু করেছি 2016-তে, এটা ভালো করে করবে। আর ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। এই প্রশ্ন আমাদের তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও, এই প্রশ্ন আমাদের করতে হবে। আচ্ছা, আমরা যেটা তোমাদের বলছিলাম, দেখো Na2O, B2O3, আর কি দিয়েছে Al2O3 আর MgO, এই চারটে কম্পাউন্ড দিয়েছে। এই চারটের মধ্যে ক্রমবর্ধমান ক্ষারকীয়তা অনুযায়ী সাজাও।
যে ক্রমবর্ধমান ইনক্রিজিং বেসিক ক্রমবর্ধমান ক্ষারকীয়তা, ক্রমবর্ধমান ক্ষারকীয়তা, ক্ষারকীয়তা অনুযায়ী সাজাতে বলেছে। ক্রমবর্ধমান ক্ষারকীয়তা, কার ক্ষারকীয়তা বেশি কার ক্ষারকীয়তা কম এই অনুযায়ী সাজাতে বলেছে। দেখো ক্ষারকীয়তা বেশি কার, ক্ষারকীয়তা বেশি হচ্ছে যাদের ধাতব ধর্ম। তো ধাতু এখানে গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 আছে। তো ধাতব ধর্ম গ্রুপ 1 2 এর মধ্যে কার বেশি? 1 নম্বর গ্রুপের বেশি। সুতরাং প্রথমে আমরা Na2 আর Mg এর মধ্যে তুলনা করবো। Na2 এর ধাতব ধর্ম সব থেকে বেশি, ধাতব ধর্ম যদি সব থেকে বেশি হয় তাহলে এর ক্ষারকীয়তা ধর্ম সব থেকে বেশি হবে। তাহলে Na2 এর ক্ষারকীয়তা ধর্ম সব থেকে বেশি। তারপরে কি আসবে? তারপরে আসবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা গ্রুপ। এবার বোরন আর অ্যালুমিনিয়াম, একদম ক্লিন দেখো যে অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, অ্যালুমিনিয়াম মূলত ধাতু, তাহলে বোরন হচ্ছে অধাতু। তাই অ্যালুমিনিয়ামের অক্সাইড যেটা সেটা নিশ্চয়ই ক্ষারকীয় প্রকৃতির হবে, আর বোরনের অক্সাইড সেটা হচ্ছে আম্লিক প্রকৃতির হবে। সুতরাং এখানে Al2O3 আর B2O3 মধ্যে B2O3 ক্ষারকীয়তা ধর্ম কম, আর Al2O3 ক্ষারকীয়তা ধর্ম বেশি হবে, কারণ অ্যালুমিনিয়ামের ধাতব ধর্মটা বেশি, ধাতব ধর্ম বেশি হলে বোরনের থেকে এদের কিন্তু অ্যালুমিনিয়ামের কিন্তু ক্ষারকীয়তা ধর্মটা অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকীয় ধর্মটা বেশি হবে। এরকমভাবে ক্রমটা করবে। আচ্ছা, এবার দেখো যেটা বলেছে যে BOCl এবং I ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। এখানে বলেছে BOCl এবং I ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। দেখো আমি তোমাকে মুখস্থ রাখতে বলেছি এই মানটা, যে অক্সিজেন আর ক্লোরিন, ফ্লুরিন অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেনের মানটা মনে রাখতে হবে। তো ফ্লুরিন সব থেকে বেশি, তারপরে তারপরে হচ্ছে অক্সিজেনের। তো এখানে ফ্লুরিন নেই, তাহলে অক্সিজেনের সর্বাধিক বেশি হবে। তারপরে আসবে ক্লোরিন, কারণ ক্লোরিনের 3। তারপরে দেখো তারপরে বেরিলিয়াম আর আয়োডিন। এই বেরিলিয়াম আর আয়োডিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? তড়িৎ ঋণাত্মকতা বেশি নিশ্চয়ই আয়োডিনের। অধাতব তড়িৎ ঋণাত্মকতা মানে এরা তো গ্রুপ 17-এর মৌলগুলোর অধাতব গ্রুপ 17-এর মৌলগুলো ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা বেশি হবে। সুতরাং অক্সিজেন, ক্লোরিন, তারপর আয়োডিন আর বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কিন্তু কম হবে। সুতরাং এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, যদি আমি ক্রম সাজাই তাহলে এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ক্রম। অক্সিজেন সর্বাধিক, এটা হচ্ছে ছোট থেকে বড় থেকে ছোট সাজালাম। অক্সিজেন সর্বাধিক, তারপরে ক্লোরিন, তারপর আয়োডিন, তারপর হচ্ছে বেরিলিয়াম। ঠিক আছে, এটা করবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো 2013-তে আরেকটা প্রশ্ন বলেছে যে বেরিলিয়ামের প্রথম আয়নন শক্তি, বেরিলিয়ামের ফার্স্ট আয়নীভবন শক্তি I1 এর মানটা, বেরিলিয়ামের ফার্স্ট আয়নীভবনের মানটা বোরনের ফার্স্ট আয়নীভবন বিভব অপেক্ষা বেশি, এটা বলেছে। কিন্তু বেরিলিয়ামের দ্বিতীয় আয়নন শক্তি, বেরিলিয়াম I2, এই মানটা বোরনের দ্বিতীয় আয়নন শক্তির থেকে কম, বোরনের I2 এর থেকে কম। কেন? এইটা তোমাকে বার করতে বলেছে যে এই ক্রমটা কেন হয়। তো এর মধ্যে লুকিয়ে আছে বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4। তো বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4 মানে কি? ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2। তুমি যদি এখান থেকে একটা ইলেকট্রন বার করতে চাও, এই বাধা দেবে কিনা? কারণ এটা তো 2s মানে কি? মানে একদম সম্পূর্ণরূপে পূর্ণ কক্ষক। তো সম্পূর্ণরূপে পূর্ণ কক্ষক এবং এস কক্ষকটা ভেদন ক্ষমতা বেশি মানে নিউক্লিয়াসের কাছাকাছি আছে। নিউক্লিয়াসের কাছাকাছি থাকলে নিউক্লিয়াসের উপর ওই এস কক্ষকের ইলেকট্রন আকর্ষণ বলটা বেশি হবে, এবং আকর্ষণ বলটা যদি বেশি হয় এই ইলেকট্রনটাকে, এখানে একটা ইলেকট্রনটাকে তাড়াতে অনেক শক্তি প্রয়োগ করতে হবে। সুতরাং এক্ষেত্রে যে B+1 তৈরি হবে, এই B+টা যেটা তৈরি হবে, এই B+ তৈরি করতে গেলে কিন্তু প্রচুর শক্তি এখানে দিতে হবে। এখানে যে শক্তি, প্রচুর শক্তি এখানে দিতে হবে। এটা তো ফার্স্ট আয়নেশন এনার্জি, তাহলে আয়নীভবন এনার্জির মানটা বেরিলিয়ামের বেশি হবে। আর বোরনের কেন কম হবে? বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি? বোরনের যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p1, এইখান থেকে এই 2pটা থেকে একটা ইলেকট্রন খুব সহজেই বেরিয়ে যাবে। বোরনের ইলেকট্রন বিন্যাস, বোরন হচ্ছে 5 পরমাণু ক্রমাঙ্ক, 2p থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তবে কিন্তু একটা সুস্থ ইলেকট্রন বিন্যাস পাচ্ছে। এসটা সম্পূর্ণরূপে পূর্ণ কক্ষক, তাহলে এসতে 2pটা সহজেই বেরিয়ে যাবে। সুতরাং এখানে B+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে? B+ এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2। আর বেরিলিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাস কি হবে? বেরিলিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s1, 1s2 2s1। এবার দেখো দ্বিতীয় আয়নীভবন বিভবের মানটা, দ্বিতীয় আয়নীভবন বিভবের মানটা মানে কি? এই B+ থেকে একটা ইলেকট্রন বার করতে হবে। তো B+ থেকে একটা ইলেকট্রন সহজেই বেরিয়ে যাবে, কারণ B+ থেকে এই 2s1 থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে 1s2 এটা পুরো ফিল আপ হয়ে যাচ্ছে। এস কক্ষকের ক্ষেত্রে সম্পূর্ণরূপে পূর্ণ কক্ষকটাই তোমাকে ভাবতে হবে, এখানে কোনো অর্ধপূর্ণ কক্ষক হয় না।
তো এখান থেকে যদি একটা ইলেকট্রন বি প্লাস থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে তুমি কি যখন বি টু প্লাস আসছে তখন এখানে কি আসছে, 1s2 আসছে, এবং 1s2 এটা সুস্থায়ী বিন্যাস, 1s2 2s1 থেকে 1s2 সুস্থায়ী বিন্যাস। সুতরাং এই বি থেকে বি প্লাস থেকে বি টু প্লাস এটা হচ্ছে দ্বিতীয় অ্যানিমল এনার্জি, এবং দ্বিতীয় অ্যানিমল এনার্জির মানটা এই বি প্লাসের ক্ষেত্রে কম হবে। সেটাই তো বলেছে, বি প্লাসের ক্ষেত্রে অ্যানিমল এনার্জির মানটা খুব কম। আর বোরনের ক্ষেত্রে বেশি কেন, এই বি প্লাসে যদি বি টু প্লাস আসতে চায় তাহলে কোথা থেকে বার করতে হবে, 2s2 থেকে বার করতে হবে। 2s2 মানে দেখো সেই বেরিলিয়ামের মতোই ঘটে গেল, বেরিলিয়াম 2s2 থেকে যদি বার করতে হয় তাহলে এখানে খুব বেশি শক্তি প্রয়োগ করতে হবে, কারণ 2s কক্ষকটা সম্পূর্ণরূপে পূর্ণ আছে, s কক্ষের ভেদন ক্ষমতা বেশি বলে নিউক্লিয়াসের উপর আকর্ষণ, নিউক্লিয়াস আর ওই এস কক্ষকের ইলেকট্রনের আকর্ষণ বলটা তীব্র। সুতরাং এস কক্ষক থেকে যদি ইলেকট্রন বার করতে হয় তাহলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, বেশি শক্তি প্রয়োগ করতে হবে বলে বি টু প্লাস মানে বি প্লাস থেকে বি টু প্লাস আসতে বেশি শক্তির প্রয়োজন। বেশি শক্তির প্রয়োজন মানে কি, বেশি আয়নেশন এনার্জি। সেই কারণে বি এর দ্বিতীয় আয়নেশন এনার্জির মানটা বি ফার্স্ট দ্বিতীয় আয়নেশন মানের থেকে বেশি হবে। দেখো নিশ্চয়ই একদম ক্লিয়ার এখান থেকে। তবে এই প্রশ্নগুলো আমরা আবার তোমরা গ্রুপ যখন 13 হবে তখন এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা হবে, কোনো চিন্তার কিছু নেই। আচ্ছা, তারপরে বলেছে দেখো গ্রুপ 2013 আরেকটা প্রশ্ন বলেছে যে দুটি পরমাণু এক্স ও ওয়াই এর ইলেকট্রন বিন্যাস এত এত পরের সারণীতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থান করে। তো তোমরা জানবে একটা অবস্থান এটা দিয়েছে হিলিয়াম 2s2 2p3 এইটা একটা বলেছে, আর বলেছে যে নিয়ন 3s2 3p3 এর পরের সারণীতে অবস্থান বার করতে বলেছে। এটা দেখো সব থেকে বড় সংখ্যা কি 2, তাহলে 2 হচ্ছে তার পর্যায়। আর শ্রেণী কি, দেখো এটা কোন 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 ব্লকের, পি ব্লকের এলিমেন্ট, পি ব্লকের শ্রেণী বার করার নিয়ম কি, যে 10 প্লাস 2 প্লাস 3 10 প্লাস 5 মানে 15, এটা হচ্ছে শ্রেণী। 10 প্লাস 2 10 প্লাস এখানে 2 প্লাস 5 15 নম্বর শ্রেণী। আসলে প্রকৃতপক্ষে এটা কি, এটা 2 2 4 5 6 7 2 2 4 আর 5 6 7। আচ্ছা এখানে দেখো 15 নম্বর হবে না, এটা 15 নম্বর হবে না, এই জন্য আমি একটু ভাবছিলাম যদি 3 থেকে যদি হয় তাহলে 15 নম্বর হবে, কিন্তু এখানে যদি পি কক্ষ পি যেহেতু আছে এটা কিন্তু হবে কি, এটা কিন্তু 3 আর 2 3 আর 2 এটা হচ্ছে তোমার হিলিয়াম 2 2 4 2 2 4 5 6 7, তো 7টা যদি আছে নাইট্রোজেন, হ্যাঁ 15 নম্বর শ্রেণীই তো হবে, পি ব্লকের তো 15 নম্বর শ্রেণীই তো হবে। অর্থাৎ এখানে কি হবে 10 প্লাস 3 আর 2 5, অর্থাৎ 15 নম্বর শ্রেণী হবে, যেটা ভাবছিলাম সেটাই হবে 15 নম্বর শ্রেণী। এখানে আমি অন্যভাবে ভাবছিলাম, যাই হোক এটা 15 নম্বর শ্রেণী হবে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হবে, এটা 3 নম্বর পর্যায়ে, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 3, তাহলে পর্যায়ের সংখ্যা হচ্ছে 3। আর এখানে কি হবে, এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটা কোন ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, তার পি ব্লক এলিমেন্টের বার করার নিয়ম কি, 10 প্লাস এস কক্ষক ইলেকট্রন সংখ্যা প্লাস পি কক্ষক ইলেকট্রন সংখ্যা, তাহলে কত আসছে 15 নম্বর। তো এটাও 15 নম্বর, এটাও 15 নম্বর, এটার ক্ষেত্রে পর্যায় হচ্ছে 2, এটার ক্ষেত্রে পর্যায় হচ্ছে 3। তো এটার ক্ষেত্রে এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে ফসফরাস। তো সেটাই বলেছে, এটা ফসফরাস ব্যাক ক্যালকুলেশন করেও তোমরা কিন্তু বার করতে পারবে। তারপরে বলেছে যে কোনো মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সবসময় তাপগ্রাহী কেন। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপগ্রাহী কেন, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধরো এখানে একটা কোনো মৌল আছে, তো মৌল যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তো এখানে কি হবে, এ মাইনাস হবে। তো এইটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন আসক্তি। এবার দ্বিতীয় আসক্তি যদি করতে চায় তাহলে কি হবে, এ মাইনাসে আরেকটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে, প্রবেশ করে A2 মাইনাস হবে। তো দেখো এটা তো নিউট্রাল ছিল, তো নিউট্রালে একটা ইলেকট্রন সহজেই প্রবেশ করে, প্রথম ইলেকট্রন শক্তি ঠিকই আছে, তার মানটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এটা যদি এইটা যে দ্বিতীয় ইলেকট্রন শক্তি যদি বার করতে চাও, তুমি নেগেটিভ আর একটা নেগেটিভ দিতে চাইছো, তো নেগেটিভে যদি আরেকটা নেগেটিভ ইলেকট্রন যদি দিতে যাও তাহলে কি তারা পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে না, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। সেই জন্যে তোমাকে কিন্তু বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়, বাইরে থেকে শক্তি সিস্টেমে প্রয়োগ করা মানে ইলেকট্রন আসক্তির মান হয়ে যাবে সেখানে কিন্তু ধনাত্মক। ওই জন্যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু সবসময় তাপগ্রাহী মানে হচ্ছে ধনাত্মক। তাপগ্রাহী মানে হচ্ছে এনথালপির মানটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এইচ ডেল্টা এইচ এর মানটা হচ্ছে ধনাত্মক। এবং তাপগ্রাহী মানে সিস্টেমে তুমি তাপ প্রয়োগ করছো, সেটা হচ্ছে তাপগ্রাহী, অর্থাৎ সিস্টেম তাপটাকে নিয়ে নিচ্ছে, তোমাকে নরমালভাবে না হলে তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে। তারপরে দেখো যে বলেছে ফ্লুরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন, এই ব্যাখ্যা আমরা আগে করেছি, সুতরাং এই ব্যাখ্যা যাচ্ছে না।
নিম্নলিখিত মৌলগুলির হাইড্রাইডের ক্ষারধর্মিতা অম্লধর্মিতা উল্লেখ করো। তো এই যে মৌলগুলো দিয়েছে, যে ফ্লুরিন, কার্বন এবং অক্সিজেন এবং নাইট্রোজেন, এদের যে হাইড্রাইড, এদের হাইড্রাইড কি? এদের হাইড্রাইড হচ্ছে, এখানে হচ্ছে HF, এই যদি হাইড্রাইড হয় তাহলে CH4, এর যদি হাইড্রাইড হয় তাহলে জল, আর এর হাইড্রাইড হলে NH3। এদের ক্ষারধর্মিতা অম্লধর্মিতা উদাহরণ করতে বলেছে। HF খুব ভালো অ্যাসিড, CH4 অম্লধর্মী ক্ষারধর্ম কিছুই নেই, হচ্ছে প্রসম। H2O অম্লধর্মী ক্ষারধর্মী দুটোই, H2O দুটো ধর্মই আছে, আর অ্যামোনিয়া সবসময় হচ্ছে ক্ষারধর্মী। এগুলো তোমরা ডিটেলসে এর পরে আস্তে আস্তে করে পড়বে, কিছু চিন্তার নেই। এই ফ্লুরিনের হাইড্রাইড হচ্ছে HF, মানে হাইড্রোজেন যুক্ত, এর হচ্ছে অ্যাসিডিক, CH4 অ্যাসিডিক এবং ক্ষারীয় কোনো ধর্মই এদের নেই। অক্সিজেনের হাইড্রাইড হচ্ছে জল, এর অ্যাসিডিক এবং ক্ষারীয় উভয় ধর্মই আছে। আর নাইট্রোজেন, এদের কিন্তু নাইট্রোজেন যে হাইড্রাইড অ্যামোনিয়া, এর কিন্তু ক্ষারীয় ধর্ম আছে। সুতরাং এটা তোমরা পড়বে। তারপরে দেখো, এটা 2013 সব শেষ করে ফেললাম। এবার 2012, এটাই আমাদের শেষ। 2012 যে প্রথম মৌলগুলির কোনটির ক্ষেত্রে প্রথমটির আয়নন শক্তি দ্বিতীয়টির থেকে কম। তো দ্বিতীয়টির থেকে কম, এখানে একটা সেট দেওয়া আছে যে বোরন আর বেরিলিয়াম। দেখো, এটা আমরা একটু আগেই জাস্ট করেছি। তো বোরন আর বেরিলিয়ামের, এটা হচ্ছে 2012। বোরন আর বেরিলিয়ামের মধ্যে প্রথম আয়নন বিভবের মানটা বোরনের কম ছিল আর বেরিলিয়ামের বেশি ছিল, সেটাই তো চেয়েছে। সুতরাং আর কোনো অপশন দেখার কোনো জায়গা নেই যে মৌল যুগ্মগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে প্রথমটির আয়নন শক্তি দ্বিতীয়টির থেকে কম। প্রথমটির আয়নন শক্তি বি আর বি, এরকম করে অনেকগুলো উদাহরণ অনেকগুলো তোমার এখানে বইতে দেওয়া আছে। তো এখান থেকে পরিষ্কার দেখতে পেয়েছি যে এখানে 3 নম্বরে সিতে যে অপশনটা দেওয়া আছে সেটা বি দেওয়া আছে আর বি দেওয়া আছে। সুতরাং এক্ষেত্রে অপশনটা বি হবে, এইটাই হবে, মানে বি এর প্রথম আয়ননের মানটা বি থেকে কম। কেন কম, এটা তো আগেই বলে দিলাম। কর্ণ সম্পর্ক দেখায় এমন একজোড়া মৌলের নাম লেখো। কর্ণ সম্পর্ক দেখায় এমন একজোড়া মৌলের নাম, এর আগেও করেছি। কর্ণ সম্পর্ক দেখায় বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম, এটা করেছি। বা তুমি লিথিয়াম ম্যাগনেসিয়ামও করতে পারো। একটি চ্যালকোজেন মৌলের নাম দাও। চ্যালকোজেন কোন নম্বর গ্রুপের মৌলকে বলে? চ্যালকোজেন হচ্ছে 16 নম্বর। অর্থাৎ চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক গঠনকারী মৌল, চ্যালকোজেন। তো 16 নম্বর গ্রুপের একটা যে কোনো মৌলের উদাহরণ দাও। অক্সিজেন, সালফার, ওরা সবাই সেলেনিয়াম টেবিলে পড়ে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তো যে কোনো একটা মৌলের উদাহরণ দিয়ে দেবে চ্যালকোজেন। আর কি, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম করো। ক্ষারীয় মৃত্তিকা ধাতু যে কোনো একটা। বিরিয়ানি, মাংস কাপ, ছড়ি বাটিতে রাখো, যে বোর্ডটা বলেছি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, যে কোনো একটা বলে দিলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম হয়ে যাবে। ক্যাটায়নের আকার সংশ্লিষ্ট নিস্তড়িত পরমাণুর আকারের চেয়ে ছোট হয়। কেন? ক্যাটায়নের আকার ছোট হবে না কেন? তোমার তো বাইরের যে কক্ষপথ টোটালটাই বিলীন হয়ে যাচ্ছে। যেমন ধরো সোডিয়াম আর সোডিয়াম ক্যাটায়ন, কার সাইজ ছোট? Na+ এর সাইজ অবভিয়াসলি ছোট। দুটো কারণ আছে। কারণ এখানে দেখো ইলেকট্রন বিন্যাস আছে 2 আর 8, 2, 8 আর 1। আর এখানে ইলেকট্রন কি আছে? 2 আর 8। তা 2 আর 8 মানে এখানে একটা কক্ষক সম্পূর্ণ চলে গেছে। এখানে 3টে কক্ষক নিয়ে কিন্তু Na তৈরি হয়েছিল, কিন্তু এখানে 2টো কক্ষক নিয়ে Na তৈরি হয়েছে। সুতরাং অবশ্যই Na+ এর সাইজ ছোট। আর একটা কারণ আছে যে এখানে সোডিয়ামের ছিল 11টা প্রোটন 11টা ইলেকট্রন, আর Na+ এ আছে 11টা প্রোটন 10টি ইলেকট্রন। কোন ক্ষেত্রে আকর্ষণ বল বেশি হবে? 11টা প্রোটন 10টা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে। সুতরাং Na+ এর সাইজ সর্বদা ছোট হবে। ক্যাটায়নের সাইজ সর্বদা ছোট। আর অ্যানায়নের সাইজ বিপরীত, কারণ অ্যানায়নের সাইজ বিপরীত তো হবেই। কারণ এখানে দেখো ক্লোরিনে যদি 17টা প্রোটন আর 17টা ইলেকট্রন, এখান থেকে যদি ক্লোরাইড হয় তাহলে 17টা প্রোটন আর 18টা ইলেকট্রন। 17টা প্রোটন 18টা ইলেকট্রনের মধ্যে 17টা প্রোটন 17টা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটাই বেশি হবে, আর 17টা প্রোটন 18টা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কম হবে। যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে সাইজ ছোট হবে। অর্থাৎ অ্যানায়নের সাইজ সর্বদা মূল যে পরমাণুটা তার থেকে বেশি হবে। এবং আরেকটা ব্যাখ্যাও হয় যে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো এখানে তো ইলেকট্রন, এই বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে, এই কক্ষে তুমি যদি একটা ইলেকট্রন প্রবেশ করাও, সেই ইলেকট্রনটা আর যে ইলেকট্রনটা বাইরের কক্ষে যে ইলেকট্রনটা সে পরস্পরকে বিকর্ষণ করবে, রিপালশন হবে। ইলেকট্রন পরস্পর বিকর্ষণ করলে তার সাইজ কিন্তু বেড়ে যাবে। সেই ব্যাখ্যাটাও তোমরা কিন্তু দিতে পারো। আচ্ছা, এইটা হবে। আর জারণ ও বিজারণ ধর্ম কীভাবে পর্যবেক্ষণের শ্রেণী বরাবর পরিবর্তিত হয়। তো ওপর থেকে নিচে নামলে নিচে জারিত হওয়ার প্রবণতা বেশি। নিচে জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় তাহলে বিজারণ ধর্মটা বেশি হবে। আর ওপর থেকে নিচে নামলে নিচে জারিত হওয়ার প্রবণতা বেশি বলে, নিচে জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় তাহলে বিজারণ ক্ষমতাটা বেশি হবে। বিজারণ ক্ষমতা যদি বেশি হয় তাহলে ওপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে। দুটোই বলা যেতে পারে, যে কোনো একটা দিয়ে চিন্তা করবে।
পর্যায় সারণীতে সবথেকে বেশি সুস্থিত পরাতড়িৎধর্মী মানে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট আমি আগেই বলেছি সিজিয়াম, আর অপরাতড়িৎধর্মী মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি ফ্লুরিন, এটা আগেই বলেছি। তাহলে মৌলের উদাহরণ দাও। ধাতুকল্প কি? ধাতুকল্প হচ্ছে সেই এলিমেন্ট যাদের মধ্যে ধাতু অধাতু উভয় গুণই বর্তমান আছে, তাদের একটা উদাহরণ দিতে বলেছি, উদাহরণ হচ্ছে আর্সেনিক এবং অ্যান্টিমনি, এটা উদাহরণ হবে। সালফার ও ফসফরাসের মধ্যে কার আয়নন শক্তি বেশি? অবশ্যই ফসফরাস আয়নন শক্তি বেশি, কারণ ফসফরাসের তো ইলেকট্রন বিন্যাসে 3p3 অর্থাৎ অর্ধপূর্ণ পি কক্ষকে, অর্ধপূর্ণ পি কক্ষ থেকে তুমি যদি একটি ইলেকট্রন সরাতে চাও তাহলে কিন্তু প্রচুর শক্তি কিন্তু প্রয়োগ করতে হবে, সুতরাং ফসফরাস আয়নন বিভবের মানটা সালফারের থেকে বেশি হবে। গ্রুপ 17 হাইড্রোজেনকে স্থাপন করার পক্ষে একটি এবং বিপক্ষে একটি যুক্তি দাও। গ্রুপ 17 হাইড্রোজেনকে যুক্তি এবং বিপক্ষে যুক্তি। গ্রুপ 17 হাইড্রোজেন স্থাপনের পক্ষে একটি যুক্তি দাও যে গ্রুপ 17 হাইড্রোজেন হচ্ছে গ্যাস, আর ফ্লুরিনও, আর গ্রুপ 17 হাইড্রোজেন মৌলগুলো গ্যাস, ক্লোরিন এগুলো গ্যাস। আর বিপক্ষে যুক্তি দিতে হবে গ্রুপ 17, যেমন এখানে বিপক্ষে যদি যুক্তি যে এরা হচ্ছে এরা যেমন ওই হাইড্রোজেন হচ্ছে বিজারক, মূলত বিজারক, আর এখানে গ্রুপ 17 মৌলগুলো হচ্ছে জারক, তাহলে এটা বিপক্ষে যুক্তি হয়ে যাচ্ছে যে 17 গ্রুপে স্থাপন করা যাবে না। তো একটি পরমাণুর লাস্ট একটা জিনিস দিয়েছে দেখো, যে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে 2012, যে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো n-2 F14 n-2 F14 n-1 D1 আর ns2, এই ইলেকট্রন বিন্যাসটা দিয়েছে। একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো n-2 F14 n-1 D1 ns2। পরমাণুটির পর্যায় সারণীতে সর্বনিম্ন স্থান, পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে স্থান অবস্থান করছে, কত নম্বর পর্যায়ে, এবং সংশ্লিষ্ট কিন্তু জেডের যে পারমাণবিক সংখ্যা, এইখানে তো একটি পরমাণুর নাম দিয়েছে জেড, এই জেডের যে পারমাণবিক সংখ্যা কত আর পর্যায় সারণীতে পর্যায় কত। দেখো এইটা একদম পরিষ্কার, এই যে ইলেকট্রন বিন্যাসটা এইটা কিন্তু হয় এটা কিন্তু এফ ব্লক এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস। তো এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে পর্যায় কত হয়? এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে পর্যায় হয় 6 এবং 7। এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে পর্যায় হয় 6 এবং 7, অর্থাৎ পর্যায় যদি 6 হয় তাদেরকে আমরা ল্যান্থানাইট বলবো, যেগুলো বাইরে যেগুলোতে আছে, পর্যায়ের নিচে যেগুলো ছিল, আর যদি 7 হয় তাহলে আমরা তাদেরকে বলবো অ্যাক্টিনাইটস। তো এখানে বলছে সর্বনিম্ন স্থান কত হবে? সর্বনিম্ন স্থান নিশ্চয়ই পর্যায় নম্বর 6ই হবে, 6-7-এর মধ্যে সর্বনিম্ন কোনটা? 6। তাহলে এখানে যদি ns এর মানটা তুমি 6 বসাও তাহলে কি আসবে? 6s2। আর এখানে কি আসবে? n-1 d মানে 5d1 আর n-2f মানে 4f14 4f14 আসছে। এবং এক্ষেত্রে যদি তার আগে কি আসে? তার আগে আসে জেনন, অর্থাৎ জেনন মৌলটা আছে, মানে জেনন থেকেই গ্রুপ নাম্বার যে 5 মানে পর্যায় নাম্বার যে 5, পর্যায় নাম্বার 5-এ জেনন দিয়ে কিন্তু শেষ হচ্ছে, তাহলে জেননের পর থেকেই কিন্তু এটা ক্যালকুলেশন হবে। তাহলে জেননের পরমাণু ক্রমাঙ্ক কত? জেননের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 54। তাহলে এদের পর্যায় সারণীতে অবস্থান কোথায়? পর্যায় সারণীতে এদের অবস্থান হচ্ছে ল্যান্থানাইট, এরা হচ্ছে ল্যান্থানাইট মৌল, সব থেকে নিচে মানে 6 নম্বর, এখানে 6 নম্বর পর্যায়, এদের পর্যায় সারণীতে 6 নম্বর পর্যায়ে অন্তর্গত। আর 6 নম্বর পর্যায়ে যদি অন্তর্গত হয় এবং তাদের মধ্যে পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক হবে জেনন পর্যন্ত 54 আর 54-এর পরে কোথায় ফিল হবে? 54-এর পরে ফিল হবে 6s2-তে ফিল আপ হবে, যে আমরা বলছি 54 57 54 56 এখানে, তারপরে 1-এ 57 একটা ইলেকট্রন 57 আর 14 কত? 57 আর 14 আসছে 71, 57 আর 14 আসছে 71। সুতরাং এই জেডের পরমাণু ক্রমাঙ্ক কত? এদের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 71। মৌলটা কি? মৌলটা হচ্ছে লুটেসিয়াম, এলিউ মৌলটা হচ্ছে লুটেসিয়াম, যেগুলো তোমরা পরবর্তীকালে শিখবে। যাক, এই কনসেপ্টটা বুঝতে পারলে নাকি একটু দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে, আর না হলে পরবর্তীকালে তোমরা এটা কিন্তু জানবে ডিটেলসে, সুতরাং এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এই হচ্ছে আমাদের যে 11-এর যে অ্যানুয়াল পরীক্ষায় এই প্রশ্নগুলো আমরা কিন্তু আলোচনা করলাম 2019, 18, 17, 16, 15, 14, 13, 12, অর্থাৎ প্রায় আমরা 8 বছরের প্রশ্ন কিন্তু আলোচনা করলাম। 8 বছরের যে প্রশ্ন আলোচনা আছে, তা তোমরা তোমাদের বইতে একাদশ শ্রেণীর প্রশ্ন উত্তর আছে, আরও দেখবে একাদশ শ্রেণীর প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণীর জন্য বিশেষভাবে প্রস্তুত প্রশ্ন উত্তর, এনসিইআরটির প্রশ্ন উত্তর। একটা চ্যাপ্টার তখনই মানে তোমার কনসেপ্টটা আসবে তুমি যত বেশি করে কোশ্চেন সলভ করবে। চ্যাপ্টারটা ভালো করে প্রথমে তো বেসিক কনসেপ্টগুলো তোমাকে নিতে হবে, নেওয়ার পরে যত বেশি করে তুমি কোশ্চেন সলভ করবে তত তোমার কিন্তু কনসেপ্ট পারবে। অনেক প্রশ্নের উত্তর হয়তো তুমি এখন পাবে না,
যত দিন যাবে, যত আস্তে আস্তে করে সময় যাবে, যত সময় গড়াবে, যত তুমি সময় তখন দেখবে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। মনে হচ্ছে যেন তুমি কিছু পাচ্ছ না, কিন্তু আস্তে আস্তে করে দেখবে তুমি কিন্তু সবটাই পেরে যাবে। যত সময় যাবে, একটু সময় সাপেক্ষ, তুমি কিন্তু সেটাকে স্কিপ করবে না, তুমি সেটাকে পড়ো, জানো, এখন জেনে রাখো সেই প্রশ্নের উত্তর তোমাকে স্যারও হয়তো দিতে পারছে না, কিন্তু তুমি নিজেই কিন্তু সেই প্রশ্নের উত্তরটা কিন্তু একদিন না একদিন আবিষ্কার করে ফেলবে। তাহলে আজকে তোমার এই পরের সামনের এতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এরপর একটা কাজই করতে হবে, তোমরা তো এতদিন ধরে পরের সামনে প্রায় 8টা পার্টে শেষ করেছি, আবার কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম। এইবার তোমার কাজ হবে যে তোমরা এই পড়াশোনা কীভাবে শিখলে, সেই পড়াশোনা কেমনভাবে শিখলে, কতটা শিখেছো, তার একটা পরীক্ষা দিতে হবে। সুতরাং তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হও। আমি আর কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকে এই পর্যন্ত। এরপর আমি কিন্তু নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে আসবো। ধন্যবাদ।